ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে ভার্সি মাস্টার ক্লাসে। তো এখানে আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 ভৌত আলোক বিজ্ঞান এটার লেকচার 2 ডিসকাস করব। তো আমরা প্রিভিয়াস লেকচারে দেখে আসছিলাম যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে তেমন ঝামেলার বা তেমন ম্যাথমেটিক্যাল কিন্তু কোনো প্রবলেম আসলে পরীক্ষায় আসে না। তার কারণ দেওয়ার সুযোগও নাই, আমাদের ক্যালকুলেটরও নাই, সেটা মাথায় রাখতে হবে। তো আজকের এই পার্টটায় গত দিনের কম্পেয়ারে একটু ম্যাথমেটিক্যাল বিষয়গুলো বেশি থাকবে। তো আজকের লেকচারে আমরা যেই দুইটা টাইপ বা টপিককে কভার করব সেগুলো তোমার হচ্ছে একটা ব্যতিচার এবং আয়তন আছে অপবর্তন, এবং এই দুইটাই কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে বা গাণিতিক ব্যাখ্যা ট্যাখ্যা আছে, ওখানে আমরা কাজ কভার করব। আর ব্যতিচারের ভিতরে মেইনলি আমরা ইয়াং এর দ্বিচির পরীক্ষা, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট YDSE, এইটাকে ডিসকাশন করবো। এবং এটাই অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, মানে যেটাকে নিয়ে অ্যাকচুয়ালি পরীক্ষায় প্রশ্ন বেশি আসে বা যেখান থেকে তোমাকে পেঁচানোর সম্ভাবনা আছে। আর অপবর্তন এখান থেকে অল্প স্বল্প কিছু প্রবলেম দেয়, ব্যতিচারের মতো না, বাট এটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা দেখবো কিভাবে ব্যতিচার এবং অপবর্তনের মধ্যে সূত্রগুলো একটু মিল আছে অমিল আছে। আমাদের পরীক্ষায় মেইন প্রবলেমটা হয় কি, আমরা না এই দশা পার্থক্য পদ পার্থক্য জিনিসগুলোকে একবারে গুলায় ফেলি, মানে কখন কোন শর্তে ব্যতিচার কখন অপবর্তন ব্যথা লেগে যায়। তো ওদিকে শুরু করার আগে একটা রিমাইন্ডার আমরা দিয়ে নিই যে দশা পার্থক্য আর পদ পার্থক্য জিনিসটা কি। তো যেমন ধরো যে আমরা যদি একটা তরঙ্গের কথা বলি, এই ড্রয়িংটা থেকে বুঝতে পারতেছো যে আমি একটা কমপ্লিট তরঙ্গ বা একটা কমপ্লিট সাইকেলকে আঁকছি। তো যদি আমরা এই মোশনটাকে একটা বৃত্তাকার পথের উপর চিন্তা করি, ওই যে পর্যাবৃত্ত গতির মধ্যে পড়ছিলাম যে একটা কণা যখন সম্পূর্ণ একবার ঘূর্ণন দিয়ে আসবে তখন সে কতটুকু কৌণিক ব্যবধান তৈরি করবে, সে কিন্তু এখানে একটা টোয়াইস পাই কৌণিক ব্যবধান তৈরি করবে। আর এটি যদি আমি ওই কণাটার তরঙ্গ আকারে মুভমেন্ট চিন্তা করতে চাই, যে এই কণাটা কতটুকু অগ্রসর হয়ে গেল তরঙ্গটা, এটা কিন্তু ল্যামডা পরিমাণে অগ্রসর হয়ে গেল। তার মানে যখন তুমি ল্যামডা পরিমাণের পথ সামনে আগাবা, ওই মোমেন্টে তুমি টুয়াইস পাই পরিমাণের কৌণিক সরণ ঘটাই দিবা। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এইভাবে, ল্যামডা পরিমাণের যদি পথ পার্থক্য পাওয়া যায়, সেইটা ডিরেক্টলি কাকে ইন্ডিকেট করবে, সেটা তোমার হচ্ছে টুয়াইস পাই পরিমাণের দশা পার্থক্যকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, মানে সোজা বাংলায় ল্যামডা পরিমাণ আগাইলে টুয়াইস পাই পরিমাণ ঘুরতে হবে। এটি তো যে ল্যামডা পার্থক্য মানে হচ্ছে টুয়াইস পাই দশা পার্থক্য। তো এখন তুমি যদি যে কোনো পরিমাণের দশা পার্থক্য, সরি, যে কোনো পরিমাণের পথ পার্থক্যকে বের করতে চাও দশা পার্থক্যের সাপেক্ষে, এটাকে আমরা ঐকিক নিয়ম দিয়েই সলভ করে ফেলতে পারি। কিভাবে? ল্যামডার জন্য হয় টুয়াইস পাই পরিমাণের দশা পার্থক্য, তাহলে একের জন্য কত হয় টুয়াইস পাই বাই ল্যামডা। কিন্তু তুমি চাচ্ছ আমার কাছ থেকে অন্য যে কোনো এক্স পরিমাণ পথ পার্থক্যের জন্য, এক্স কে গুণ করে দিব, গুণ করে দিলেই টোটাল এখন পাওয়া যায় আমাদের দশা পার্থক্য। তোমাদের বইতে এই দশা পার্থক্যকে ল্যামডা না ডেল দিয়ে প্রকাশ করা হয়েছে, তোমরা মাঝে কনফিউজ হয়ে যাও যে কোনটা কি দিয়ে প্রকাশ করা হয়। পথ পার্থক্যকে আমরা যে লিখতে চাই এইভাবে লিখতে পারি যে পথ পার্থক্য যদি হয় তোমার এক্স অথবা ডেল্টা এক্স, তখন তোমার দশা পার্থক্যের যেই মানটা আসবে, দশা পার্থক্য, এইটাকে আমি প্রকাশ করব ল্যামডা না ডেল দিয়ে, বা ডেল্টা ডেল অনেকে লেখে, জাস্ট ডেল লিখলেই চলবে, সমান সমান টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তোমার বারবার এই নোটেশন গুলো উল্টাপাল্টা করে ফেলো, যে কোনটা কি জিনিস গুলায় ফেলো, সেটা প্লিজ গুলায়ও না। ঠিক আছে, সো ডেল সমান টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এই তো একদম সিম্পল ওয়েতে বললাম, এতটুকু বুঝতে পারলে আমাদের চলবে। তো যে আমরা সামনে আগাই, যে এই ইয়াং এর দ্বিচির পরীক্ষা বা ব্যতিচার টপিক থেকে প্রশ্ন কিরকম আসে দেখো। ঢাকা ভার্সিটি মোটামুটি প্রতি বছরই টানা এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়েই যাচ্ছে, খুব পছন্দের জায়গা। ইভেন যে জিএসটি কথা বলি, 21, 22, 20, 21 টানা প্রশ্ন কিন্তু দিয়েই যাচ্ছে, এবং বাকিরাও মোটামুটি ট্র্যাক রেকর্ড ফলো করে। তাই বলতে চাই যে যদি আমরা চ্যাপ্টার 7 নিয়ে পড়ি, আসলে ব্যতিচার পড়তে হবে, আর একদম শুরুর দিকের তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের যে থিওরি গুলো ছিল, জ্ঞানমূলক প্রশ্নগুলো ছিল, সেগুলো পড়তে হবে। এই দুই জায়গা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু কম কম ইম্পর্টেন্ট এদের সাপেক্ষে। ঠিক আছে, তো যা সামনে আগাই, একটা প্রশ্ন বা একটা কমন জিনিস চিন্তা করা যাক। সেটা হচ্ছে, যদি আমরা এরকম একটা পর্দা চিন্তা করি, বা তুমি একটা কাজ করো, পর্দা না দেয়াল চিন্তা করো। একটা দেয়াল আছে, দেয়ালে ছোট্ট ছোট্ট চিকন চিকন লম্বা লম্বা দুইটা ছিদ্র আমরা তৈরি করে দিলাম, এবং সামনে থেকে আমরা ইলেকট্রনকে ফায়ার করলাম ইলেকট্রন গান দিয়ে। তো যখন ইলেকট্রন গুলো যাবে, ওই দেয়ালের পিছনে যদি আমরা একটা পর্দা সেট করি, পর্দার উপরে কেমন দেখার কথা? কমন সেন্সে বলতে পারো ভাই কেমন হবে, এইখানে যে এই দুইটা ছিদ্র ছিল তাই দুটো দাগ দেখার কথা, নর্মালি মাথায় এইটাই আসে।
কিন্তু বাস্তবে ওইখানে কোনো দুইটা দাগ দেখা যায় না, একটা জটিল প্যাটার্ন দেখা যায়। এই প্যাটার্নটাকে এখানে হয়তো দেখে বুঝতে পারতেছো না, একটা দাগ মনে হচ্ছে। এই দাগটাকে যে আমরা জুম করি, জুম করলে এরকম দেখা যায়। অর্থাৎ পর্দার উপরে কোনো দুইটা দাগ না হয়ে এরকম অসংখ্য লম্বা লম্বা দাগ পাওয়া যায়, অর্থাৎ প্যাটার্ন পাওয়া যায়। এই প্যাটার্নটাকে বলতেছি আমরা ব্যতিচার বা ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন। এমনটা কেন হয়? এমন তো আছেও না। ইলেকট্রন যদি কণার মতোই বিহেভ করতো, তাহলে হয় ও এই দিক দিয়ে বাইর হইতো, আর না হলে এই দিক দিয়ে বাইর হইতো। তার মানে আলটিমেটলি ও দুইটা জায়গায় ডট ডট করতো। তাহলে এরকম তোমার সে এরকম দুইটা করে লাইন আমার দেখতে পাওয়ার কথা ছিল, বাট আমি তো এখানে দুইটা জায়গায় অনেকগুলো লাইন দেখতেছি। এরকম কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছিল। এই কনফিউশন গুলি পরবর্তীতে ক্লিয়ার হইলো এইভাবে যে ভাই অ্যাকচুয়ালি তুমি ফোটন বা ইলেকট্রন যখনই ছুড়ে মারতেছো, লিটারালি এর অ্যাকচুয়ালি এরকম তরঙ্গ ধর্মকে ফলো করতেছে। তরঙ্গ ধর্মকে ফলো করার জন্য এই অতি সূক্ষ্ম চির দিয়ে যখন নির্গত হয়, তখন অ্যাকচুয়ালি এখানে গিয়ে তুমি একটা দাগ না এরকম একটা প্যাটার্ন দেখতে পারবা। এটাকে বলতেছি আমরা ব্যতিচার বা সিম্পলি ইন্টারফেয়ারেন্স। তো যেখানে আমরা এরকম অনেকগুলো দাগ দেখতে পারতেছি, মানে এখানে বেসিক্যালি আমরা ফলাফল পাচ্ছি। আর যেই জায়গাতে কিছুই নাই, মানে এদের মাঝখানে যে সাদা 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 কোনো আউটপুট নাই। সো এই জিনিসটাকে এখন আমরা ইলেকট্রনের পরিবর্তে চিন্তা করব ফোটন দ্বারা, বা সিম্পলি আমরা এখানে চিন্তা করতে পারি লাইট দ্বারা। যে যদি আমরা একটা আলোকে নিক্ষেপ করি এবং দুটা সূক্ষ্ম চির দিয়ে আলোটা বের হয়ে যায়, তখন কি হবে? বের হয়ে গেলে এই যে আমার দাগ 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 দেখতে পারতেছো না, এখানে অ্যাকচুয়ালি আমরা লাইট দেখতে পারবো বা আলো থাকবে। কিন্তু দুইটা লাইটের মাঝখানে কি হওয়ার কথা? দুইটা লাইটের মাঝখানে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা, এগুলো কিন্তু ডার্ক হয়ে যায়, মানে অন্ধকার হবে, বা সিম্পলি এখানে তুমি কোনো আলো দেখতে পারবা না। এরকম ঘটনাটা ঘটতেছে, মানে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এই প্যাটার্নটাই কিন্তু আমরা কখনোই কণা ধর্ম দ্বারা ব্যাখ্যা করতে পারবো না। এটাকে ব্যাখ্যা করার জন্য আমাকে তরঙ্গ ধর্মকেই আনতে হবে। সো সিম্পলি আমরা এটা বলতে পারি যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আমরা কি পাচ্ছি? ইয়াং এর দ্বিচির পরীক্ষা দিয়ে আমরা এটা বুঝতে পারতেছি যে তোমার আলোর মধ্যে কণা ধর্ম না, তরঙ্গ ধর্মটাই ডমিনেট করতেছে। যদিও এখানে আরো অনেক জটিল ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স এর কথাবার্তা এখানে আছে, বা সেটা আমরা যাচ্ছি না আমাদের সিম্পলিসিটির জন্য। আমরা আপাতত এটাই বলতেছি যে তরঙ্গ ধর্মের কারণে এই জায়গাতে কিছুটা ঘটনা ঘটতেছে, যেন দুইটা তরঙ্গ মিলে আলটিমেটলি তরঙ্গ টিকে থাকে বা আও থাকে, অথবা দুইটা তরঙ্গ মিলে কাটাকাটি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। কেন? কারণ এখানে তরঙ্গ তো হচ্ছে আমাদের আলোক তরঙ্গ। এটাকে বোঝার জন্য আমরা এই এক্সপেরিমেন্টটাকে সুন্দর করে এই চিত্রের মাধ্যমে তোমাকে ব্যাখ্যা করতে পারি। একটু ভালো করে খেয়াল করো এখানে কি হচ্ছে। এখানে আমাদের একটা আলোক উৎস, দেখো একটা বাল্ব, এই যে লাইট সোর্স, একটা বাল্ব আছে। এই বাল্ব থেকে এইভাবে গোল 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 করে এইভাবে এইভাবে করে আমাদের তরঙ্গগুলো সামনের দিকে আগায় যাচ্ছে, গোলীয় তরঙ্গ মুখ। ঠিক আছে? সো এই যে গোলীয় তরঙ্গ মুখ আমি বলতেছি, অ্যাকচুয়ালি তোমার এই তরঙ্গের উপরে সমদশা সম্পন্ন প্রত্যেকটা কণাই কিন্তু চাইলে নতুন করে তরঙ্গকে জন্ম দিতে পারে। এটা তোমার হাইগেন্সের তরঙ্গতে পড়ে আসছে। তো যখন যাচ্ছে, এই যে একটা চির দিয়ে বের হইলো, এই যে একটা চির দিয়ে বের হইলো, তাহলে একটা আলোক উৎস থেকেই দুইটা চির দিয়ে একই তরঙ্গ কিন্তু বের হইলো। প্রথম শর্ত হচ্ছে এইটাই যে তুমি যখন দুইটা তরঙ্গ নিয়ে কাজ করবা, দুইটা উৎস অ্যাকচুয়ালি নেওয়া যাবে না, নিতে হবে একটাই উৎস, কিন্তু সামনে ছিদ্র হবে দুইটা। এমনটা কেন করতে হয়? তার রিজনটা হচ্ছে এই দুইজনকে সুসংগত হতে হয়। সুসংগত কথার মানে কি? সুসংগত কথার মানে হচ্ছে যাদের বিস্তার সমান বা প্রায় সমান, যাদের কম্পাঙ্ক সমান বা প্রায় সমান, যাদের তরঙ্গ দৈর্ঘ্য সমান বা প্রায় সমান, মানে মোটামুটি সবকিছুই সেম থাকবে, কিন্তু এই দুইটা উৎসের মধ্যে একটা পার্থক্য থাকবে, সেটা হচ্ছে দশা পার্থক্য, এবং এটা মেনটেন করতে হবে। তো দশা পার্থক্য যদি মেনটেন করতে চাও, তখন কি ক্রিয়েট করতে হবে? একটু আগে বলছিলাম যে দশা পার্থক্যের সাথে ডিরেক্টলি একটা পথ পার্থক্যের সম্পর্ক আছে। এখন আমি যদি দুইটা বাল্ব রাখতাম, তাহলে প্রবলেম কি? একই কোম্পানির, একই ওয়াটের, একই ভোল্টেজের। প্রবলেমটা হয়তো কি, এইখানে তুমি যে বাল্বটাকে রাখতেছো আর এখানে তুমি যে বাল্বটাকে রাখতেছো, এরা সুসংগত হইতো না। অর্থাৎ এদের এই যে তোমার দশা বা তোমাদের ফ্রিকোয়েন্সি বা ল্যামডা কোথাও না কোথাও কিছু না কিছু মাস্ট চেঞ্জ থাকতো। এই জন্য আমরা এটাকে এমন ভাবে বলি, একটাই থাকবে উৎস, চির হবে দুইটা। সো এই দুইটা চির অ্যাকচুয়ালি দুইটা উৎসের মতো বিহেভ করে। কিন্তু কেন একটু সেপারেট করে দিছি?
এরকম সেপারেশন রাখার কারণে এদের মধ্যে একটা দশা পার্থক্য তৈরি হবে, এবং এই দশা পার্থক্যের কারণেই একটা ঘটনা আমরা দেখতে পারবো। সেই ঘটনাটা কি? যখন এখান থেকে যে তোমার আলোক তরঙ্গটা নির্গত হইলো, ছড়ায় গেল সব দিকে, ঠিক এখান থেকেও যখন তোমার তরঙ্গ নির্গত হইলো, ছড়ায় গেল সব দিকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে খেয়াল করো তো, এই যে এই তরঙ্গের সাথে উপরের দেখো তরঙ্গে কিন্তু একটা মার্জ হয়ে গেল, এখানে তারা পরস্পরের উপরে আপতিত হইলো, কাইন্ড অফ স্যান্ডউইচের মতো একটার উপর একটা এসে পড়লো। তাহলে এরকম কিন্তু অসংখ্য বিন্দু আছে যেখানে এরা পরস্পরের উপরে এসে আপতিত হচ্ছে। তাহলে আপতিত হওয়ার পরে কি হবে সেটা আমি জানতে চাই। তাহলে কি করব, আমরা এই দুইটা চির হতে কিছু দূর সামনে একটা পর্দাকে রাখবো। এই পর্দার উপরে তুমি দেখতে পারবা আমি স্পেসিফিক ভাবে এই দুইটা পয়েন্টকে পিক করলাম, মানে এই জায়গাটাকে পিক করলাম এবং এই জায়গাটাকে পিক করলাম, এবং জুম করে দেখবো কি হচ্ছে। তো এখান থেকে দেখো এই যে একটা ব্রাউন বা গাঢ় হলুদ কালারের আলোক রশ্মি গিয়ে পড়লো, এখানে তোমার নীল বা সি গ্রিন কালারের আলোক রশ্মি গিয়ে এখানে পড়লো। সো এখান থেকেও দুজন গেল, এখান থেকেও দুজন গেল। তো ধরো যদি আমরা উপরে পয়েন্টটাকে চিন্তা করি এবং জুম করে দেখি, এখানে দেখো জুম করে দেখলে বুঝতে পারতেছি সি গ্রিনটা নেগেটিভ প্রান্ত আসতেছে, আর তোমার এই যে হালকা ব্রাউন বা কি বলতে পারি আসলে ইয়েলো এই কালার কমলা কালারের এটা কিন্তু উপরে পজিটিভটা আসতেছে। তাহলে এইটার পজিটিভ আর নীলটার নেগেটিভ দুটা কিন্তু একদম পরস্পরের অপোজিট, তো দুজন মিলে কি কাটাকাটি করে ফেলবে না? অর্থাৎ এই পয়েন্টে দেখতে পারতেছি দুইটা উৎস হতে যে তরঙ্গ আসতেছে তারা বিপরীত দশায় মিলিত হচ্ছে। কিন্তু নিচেরটাকে যদি আমরা ফোকাস করি তা দেখো মোটামুটি প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস একই রকম সমদশায় মিলিত হচ্ছে। তার মানে এখানে কোনো দশা পার্থক্য না থাকার কারণে এখানে আলো আলোর মতো আছে, ব্রাইট আছে, কিন্তু এখানে পুরো উল্টা হয়ে গেছে, তাই প্লাস মাইনাস কাটাকাটি হয়ে অন্ধকার বা কালো হয়ে গেছে। আমরা বুঝতে পারছি। তার মানে এই যে আমরা দেখলাম দুইটা উৎস থেকে আলো এসে আপতিত হইল, আপতিত হওয়ার ফলে সমদশায় মিলিত হইলে আরো উজ্জ্বল হয়ে যায়, বিপরীত দশায় মিলিত হলে অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়াকে বলে ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার, আর মিলিত হওয়ার ব্যাটাকে বলি আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স বা গঠনমূলক ব্যতিচার। কথা কি বুঝতে পারছি আমরা? এবং এটা কিন্তু ঘটতেই থাকে এবং একটা সুন্দর প্যাটার্ন হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখবা, সর্বদাই একদম মাঝখানে, এই একদম মাঝখানে এটাকে আমরা বলি সেন্ট্রাল ব্রাইট বা কেন্দ্রীয় উজ্জ্বল, মাঝখানে অলওয়েজ উজ্জ্বল হবেই, উপরে নিচে পর্যায়ক্রমে অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল চলতেই থাকবে। কথা বুঝতে পারছি আমরা? হচ্ছে কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ বা গঠনমূলক এবং তোমার হচ্ছে ধ্বংসাত্মক। তো এটা হচ্ছে আমার প্যাটার্ন, ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন বা ব্যতিচারের প্যাটার্ন। এটাকে যদি আমরা এখন শক্তি দিয়ে বুঝাইতে চাই তখন দেখা যায় ব্রাইটের জন্য এনার্জি অনেক বেশি হয়, ডার্কের এনার্জি 0, 100% 0, 100 0 এভাবে। কিন্তু বাস্তবে যেটা দেখা যায় সেটা হইলো আসলে প্রকৃতপক্ষে এই উজ্জ্বল অন্ধকার ইন্টেন্সিটি ওভারঅল সেম থাকে না, একটু কম বেশি হয়ে যায় এবং আরো কিছু প্রবলেম ক্রিয়েট করে। বাট তোমাদের লেভেলে আমরা ধরে নিব যে ঠিক যতটুকু উজ্জ্বল ঠিক ততটুকুই অন্ধকার, মানে একদম সেম 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 সেম, উপর নিচে কোনো এই সাইজেরও চেঞ্জ হবে না বা কোনো ইন্টেন্সিটিরও চেঞ্জ হবে না। সাইজ বলতে কি বোঝাচ্ছি সেটা আমি একটু পরে ক্লিয়ার করব। মানে মেইন কথা সব কিছু এখানে ঠিকঠাক থাকবে, কোনো ঝামেলা পাকানো যাবে না। তো এখানে দেখো আমাদের তো উৎস আসলে মেইনলি একটাই, কিন্তু আমরা দুইটা সূক্ষ্ম চির তৈরি করলাম। চির দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে এ, ছোট্ট হাতের এ, এবং এখানে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করলাম এই তরঙ্গ ল্যামডা। সো এইটাও ল্যামডা এইটাও ল্যামডা, সবই কিন্তু আমাদের ল্যামডা। আর চির থেকে পর্দার যে টোটাল দূরত্ব ওটাকে বলি আমরা বড় হাতের ডি। এই যে চির থেকে পর্দা যে টোটাল দূরত্ব এটাকে বলি আমরা বড় হাতের ডি। ঠিক আছে, যে কটা কথা মনে রাখলাম এবং সুসংগত উৎস এই ব্যাপারটাও মাথায় থাকলো। এখন সামনে আগাই, তাহলে কি করব, উপরের আর নিচের যে তরঙ্গ ধরলাম, এটা উপর হচ্ছে y1 তরঙ্গ আর নিচে হচ্ছে y2 তরঙ্গ, তাহলে যে কোনো একটা বিন্দুতে নেট ফলাফল কি পাওয়া যাবে, দশটা হচ্ছে y নেট ফলাফল, সেটা হবে এই দুইটা তরঙ্গের উপরিপাতনের সমষ্টি y1 প্লাস y2। সেটা যোগ হওয়ার পরে কি হবে, মানে ধ্বংসাত্মক নাকি তোমার হচ্ছে গঠনমূলক, পুরাপুরি ডিপেন্ড করবে তাদের পথ পার্থক্যের উপরে অথবা দশা পার্থক্যের উপরে। ঠিক আছে, সো এইটা জাস্ট শর্ত অ্যাপ্লাই করে দিলেই আমরা পেয়ে যাব ফলাফলটা। এখন ফলাফল কি হচ্ছে, উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার, একটু আগে বলে আসছিলাম
চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এইটি ছোট হাতের এ, চির থেকে পর্দার দূরত্ব এটি হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি, আর আমরা যেই আলোক রশ্মিকে ইউজ করলাম সেটা আমার জন্য ল্যামডা। ওকে, তাই ঠিক সেন্টারে মাঝখানে যে হবে সেন্ট্রাল ব্রাইট বা কেন্দ্রীয় চরম n = 0, উপর দিকেও 1 2 3 4, নিচের দিকেও 1 2 3 4, অবম চরম এভাবে কন্টিনিউয়াসলি ব্যাপারটা চলতেই থাকবে। ঠিক আছে, এখন আমাদের পরীক্ষায় মেন ইস্যু যেটা হয় সেটা হলো আমরা দুইটা ওয়ার্ড নিয়ে খুব কনফিউজ হয়ে যাই। একটু কাইন্ডলি এই লেখাটা ফোকাস করি, নিচে দেখো। আচ্ছা, এই ছবিটাকে আমরা কপি করে আবার বাম পাশে রাখছি। ওকে, ভালো করে শুনো। প্রশ্নে আমাদেরকে কনফিউজ করে একটা ওয়ার্ড দিয়ে, সেটা হইলো প্রশ্নে বলে পরপর দুইটি উজ্জ্বল অথবা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, হয় এটা বলবে, আর নাইলে বলবে পরপর দুইটি উজ্জ্বল এবং অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। সব সেম রাখছে, খালি অথবা লেখছে আর এবং লেখছে, মানে একটা ওয়ার্ড চেঞ্জ করে দিছে। এখন এতে কিন্তু পুরো মিনিংটাই বদলে গেছে। কিভাবে? ধরো আমার যখন এই প্যাটার্নটা তৈরি হইলো আমাদের বই অনুযায়ী শর্ত মতে, এই যে একটা কালো ঘর বা অন্ধকার ঘর, এইটার তো একটা ফিজিক্যালি পুরুত্ব আছে, থিকনেস আছে বা প্রস্থ আছে, যাই বলো, এটা যতটুকু হবে অন্য যে কোনো সাদা ঘর, মানে এই যে উজ্জ্বল যে ঘরটা এটা, এইটারও সাইজ, প্রস্থ, পুরুত্ব যাই বলো সেম হবে। খালি পার্থক্য কি? আলো আছে আলো নাই, এটা হচ্ছে পার্থক্য। তার মানে আমি যদি বলি যে ভাই এইটার যে পুরুত্ব বা এইটার যে প্রস্থ সেটা যা, নিচেরটারও পুরুত্ব বা প্রস্থ হুবাহু তা, মানে অন্ধকার হোক না উজ্জ্বল হোক এটা আমার দেখার বিষয় না। এর নামটা হচ্ছে যে ভাই এইটা একটা ডোরা প্রস্থ, এটাও কিন্তু একটা ডোরা প্রস্থ, মানে একটা সিঙ্গেল ঘর মানে একটা প্রস্থ। কিন্তু পরীক্ষায় তো এরকম একটা সিঙ্গেল ঘর দেয় না। পরীক্ষায় কি করে? পরীক্ষায় এইভাবে বলে যে ধরো একটা উজ্জ্বল ঘরের মাঝখান থেকে একটা অন্ধকার ঘরের মাঝখান পর্যন্ত যাব, এই যে এই জায়গাটা, সো এটা কি হওয়া উচিত? তুমি নিজের কাছেই প্রশ্ন করো, চোখে দেখে বলো কি হওয়া উচিত। উপরে অর্ধেক ঘর সাদা, নিচের অর্ধেক ঘর কালা, তো কি হয়েছে? অর্ধেক অর্ধেক যোগ করে কি একটা ঘরই হয়ে যাচ্ছে না? এখানে আলো অন্ধকারকে ভুলে যাও, জাস্ট উপরে অর্ধেক নিচে অর্ধেক যোগ করে একটা ঘর। তাহলে একটা ঘর মানে কি? একটা ঘর মানে একটা প্রস্থ, একটা পুরুত্ব, অর্থাৎ এটাকে বলবো আমরা ডোরা প্রস্থ অথবা ডোরার পুরুত্ব। কটাকে বুঝতে পারছো ভাই কিভাবে আসছে? এইভাবে আসছে। তাহলে এখন দেখো তো এটাকে বাংলায় কি বলা উচিত? তুমি একটা উজ্জ্বল দিছো, একটা অন্ধকার নিছো, কিভাবে? পর পর দিছো। তাহলে পর পর দুইটি উজ্জ্বল এবং অন্ধকার, সেটা নিচেই হোক সেটা উপরেই হোক, আবার বলতেছি পর পর দুইটি উজ্জ্বল এবং অন্ধকার, এদের যে মধ্যবর্তী দূরত্ব তাকে বলে ডোরার প্রস্থ। সেখান থেকে মাথায় রাখবা, পরীক্ষায় যদি এবং দেখো তার মানে দুইজনকেই নিতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। উপরেও অর্ধেক নিচেও অর্ধেক মানে একটা, তার মানে এর নাম হয়ে যাবে ডোরার প্রস্থ। লিখলাম ডোরা প্রস্থ। এবার যে কেউ বলে যে ভাই তাহলে বলেন তো অথবা হইলে কি হবে, আসো ড্রয়িং করে বের করি অথবা হইলে কি হবে। অথবা কথার মানে কি? এটাকে আসলে উচ্চারণটা এভাবে করতে হয় না, উচ্চারণটা এভাবে করতে হয় পরপর দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব অথবা পরপর দুইটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। কথা কি বুঝতে পারছি? মানে হয় উজ্জ্বল বলবা নাইলে অন্ধকার বলবা, মিক্স আপ করবা না। দুইটাই উজ্জ্বল নাও নাই দুইটাই অন্ধকার নাও। তাই যদি আমরা দুইটাই অন্ধকার নিই, এই যে এই ঘরের মাঝখান থেকে এই ঘরের মাঝখান পর্যন্ত আমি দুইটাই এখন অন্ধকার নিব, তাহলে তুমি চিন্তা করে বলো যে দুইটাই অন্ধকার হয় তাহলে কি অবস্থা হওয়ার কথা। এখান থেকে যদি আমি এই পর্যন্ত নামতে চাই, মাঝখানে তো একটা সাদা ঘর আছেই, উপরে অর্ধেক কালো নিচেও অর্ধেক কালো, তাহলে দুইটা অর্ধেক কালো মিলে একটা কালো আর মাঝখানে সাদা, তা বেসিক্যালি ঘর হলো কয়টা? দুইটা। তাইলে এখানে যদি এই গ্যাপটাকে বের করি, এটা কি হচ্ছে? এটা কিন্তু দুইটা প্রস্থ হয়ে যাচ্ছে, একটা কিন্তু প্রস্থ না, কারণ ঘর আমার দুইটা। আর এই দুইটা প্রস্থকে অ্যাকচুয়ালি বলা হয় ব্যবধান, বা তুমি চাইলে বলতে পারো ডোরার ব্যবধান। এটাকে প্রকাশ করবা কি দিয়ে? এক এক জায়গায় এক একটা দিয়ে প্রকাশ করে, এটা আপাতত ফ্যাক্টর না। মেইন কথা হচ্ছে
দুইটা প্রস্থ মানে একটা ব্যবধান। এখন সে তুমি দুইটা উজ্জ্বল ঘরকে নিয়ে চিন্তা করো, আর তুমি সে দুইটা অন্ধকার ঘরকে নিয়েই চিন্তা করো। হোপফুলি বুঝা গেছে। তাই যখন প্রশ্নে বলে পরপর দুইটি উজ্জ্বল অথবা দুইটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, তখন তুমি ডাইরেক্ট বলবা যে ভাই তাহলে এটা হচ্ছে আমাদের ডোরার প্রস্থ না, ডোরার ব্যবধান। ওকে, আমার তো এখন লাগবে সূত্র, সূত্র ছাড়া অঙ্ক করতে পারবো না। তাহলে এখানে আমরা এই থিওরি যখন পড়ছিলাম, একটু মনে করে দেখো, আমাদের বইয়ে প্রুফ করা ছিল এ এক্স সমান সমান ল্যামডা ডি। এ মানে কি আমরা জানি, চিরের মধ্যবর্তী দূরত্ব, ডি মানে পর্দার দূরত্ব, ল্যামডা মানে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এক্স কথার মানে কি, খালি এইটাই আমরা এতক্ষণ পর্যন্ত বলি নাই। এই সূত্রে এক্স কথার মানেই ছিল ব্যবধান, অর্থাৎ একটা সাদার পরে আরেকটা সাদা, একটা কালার পরে আরেকটা কালা, কোনো উল্টাপাল্টা করবে না, হয় সাদা নাহলে কালা। তাহলে ব্যবধান মানে তোমার হচ্ছে এক্স। পরীক্ষায় পোলাপান এরই গুলায় ফেলে, তার মানে একটা কালোর পরে আরেকটা কালো বা একটা সাদার পরে একটা সাদা, এই কথার মানে হচ্ছে এক্স। এক্স কেই বলবো আমরা ব্যবধান। আর যদি সূত্র লিখতে চাই, একে জিজ্ঞেস করো, তাহলে এক্স সমান সমান কি আসবে, পক্ষান্তর করে লিখতে পারবো ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তার মানে পরপর দুইটি উজ্জ্বল অথবা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্বকে আমরা ল্যামডা ডি বাই এ দ্বারা প্রকাশ করতে পারবো। সো ব্যবধান সমান সমান ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। একটা কথা কি, তুমি এক্স দিয়ে লিখবা না ডেল্টা এক্স দিয়ে লিখবা না এ বি সি লিখবা, তাতে আমার যায় আসে না। মেন কথা, এই এক্স কে ভাঙলে সূত্র আকারে কি পাবো, ল্যামডা ডি বাই এ পাবো। এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? কি দিয়ে প্রকাশ করবা তোমার ইচ্ছা, এটা আমার যায় আসে না, কোনো সমস্যা নাই। আমার লাগবে ওই ডান পাশটা, ল্যামডা ডি বাই এ। তাহলে এখন তোমরাই বলো, যদি আমরা চাই বের করতে ডোরার প্রস্থ, কিভাবে পাবো? একটু একই জিজ্ঞেস করো। যখন প্রস্থ হয় দুইটা, তখন তুমি পাবা একটা ব্যবধান। তার মানে একটা ব্যবধানের ভিতরে দুইটা প্রস্থ লুকায় আছে। তো যদি আমরা ধরো মন চাইছে প্রস্থকে বিটা দ্বারা প্রকাশ করব, তাহলে কি করতে পারবো, আমরা ব্যবধানকে দুই দ্বারা ভাগ দিব। কারণ কি ভাই, ব্যবধানের কাছে ঘর আছে দুইটা, আমার লাগবে একটা, দুইটা ভাগ দিয়ে দিব। মেন শর্ত হইলো তাহলে ভাগ দেওয়ার পরে ল্যামডা ডি বাই টোয়াইজ এ, নিচে একটা টু চলে আসবে। সো এইটা হচ্ছে আসল কাহিনী, যে প্রস্থ বের করতে গেলে সূত্রে অবশ্যই হরে একটা দুইকে বসাইতে হবে। আর তুমি যদি ব্যবধান বের করতে চাও, দুই বসাইও না। কি দিয়ে প্রকাশ করবা, বিটা না এক্স না ডেল্টা এক্স, সমস্যা নেই তো ভাই, কারণ আমার তো অঙ্কের মান বের করতে পারলেই হয়েছে, ঠিক আছে? কারণ তোমাদের এক একটা বইয়ে এক এক ভাবে লেখা আছে, কোথাও এক্স, কোথাও ডেল্টা এক্স, কোথাও এক্স এন, অনেক কিছু করছে। তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই করো, আমার এভাবে ভালো লাগে আমি এভাবেই লিখি, ঠিক আছে? তাহলে এখন আসো এই জিনিসটাকে আমরা একটু সামারি করে তোমাকে রিমাইন্ডার দিয়ে দিই। তো যখনই আমাদের এই উজ্জ্বল বা অন্ধকার ডোরা হবে, এই কথার মানে হচ্ছে গঠনমূলক ব্যতিচার বা ধ্বংসাত্মক ব্যতিচার হবে। এটা কিভাবে হবে, পথ পার্থক্যের উপরে। পথ পার্থক্যকে তোমাদের বইতে লেখা ছিল পথ পার্থক্য, এটাকে লেখা ছিল এই যে এ সাইন থিটা, এইটা তোমার হচ্ছে পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য যদি এন ল্যামডা হয় উজ্জ্বল বা গঠনমূলক, আর পথ পার্থক্য যদি টোয়াইস এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু, ইভেন টোয়াইস এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু, দুইটাই কারেক্ট, কনফিউজ হওয়ার কিছু নাই, দুইটাই কারেক্ট যদি হয়, তাহলে অন্ধকার হবে। বাট একটা ঝামেলা আছে। ঝামেলা কোথায়, সেটা হইলো তুমি যদি মাইনাস দিয়ে ম্যাথ করতে চাও, তাহলে তোমার অঙ্ক শুরু করতে হবে এন ইকুয়াল টু ওয়ান দিয়ে। আর তুমি যদি বলো না ভাই আমি টোয়াইস এন প্লাস ওয়ান দিয়ে লিখবো, তাহলে তোমার অঙ্ককে শুরু করতে হবে এন ইকুয়াল টু জিরো দিয়ে। পরীক্ষায় এই জিনিসটাই আমাদের পুরা মাথা আউলাইয়া দেয়, যে ভাই এই ওয়ান কেন ধরলাম আর জিরোই বা কেন ধরলাম। আসলে ওয়ান আর জিরো কিন্তু মিনিং সেম, অর্থাৎ অন্ধকার ডোরা মানে কি, প্রথম অন্ধকার ডোরা। তো প্রথম অন্ধকার, আমি প্রথম অন্ধ লিখলাম, আবার কানা বইল না, এটা অন্ধকার। তাহলে আমি যদি মাইনাস ওয়ান দিয়ে অঙ্ক করি, আমি প্রথম অন্ধকার বলতে এন ইকুয়াল টু প্রথম, মানে যা চাই তাই বসাবো। বা যদি বলি ভাই আমাকে দ্বিতীয় অন্ধকার বের করে দাও তো, তাহলে দ্বিতীয় মানে দুই, তা তুমি এখানে দুই বসাবা। কিন্তু সেম অঙ্কটাই যদি আমরা
এই সূত্র টোয়াইস এন প্লাস ওয়ান দ্বারা করতে যাই তখন ঘাপলা আছে। কিরকম ঘাপলা? তখন প্রথম অন্ধকার কিন্তু ওয়ান না, তখন প্রথম অন্ধকার মানে এক ঘর কমায় দাও, জিরো লেখো। ঠিক একই ভাবে দ্বিতীয় অন্ধকারকে এক ঘর কমায়া এক লেখো। সো এটা কিন্তু প্যারা, এটা প্যাথেটিক, যে পরীক্ষায় যা চায় তার থেকে এক ঘর কমায়া লিখতে হয়। সেই জন্য বলি কি, থাক বাপ, তোর প্লাস ওয়ান লেখার দরকার নাই, তুই মাইনাস দিয়েই লেখ। তোর যত নাম্বার অন্ধকার দরকার তুই তত নাম্বার অন্ধকারই বসা, অঙ্ক হয়ে যাবে। কথা বুঝতে পারছি? সো আমি নিজেও পার্সোনালি -1 দিয়ে ম্যাথ করি, কারণ পরীক্ষা হয় না, এত মাথা ঠান্ডা থাকে না। আমার কথা ভাই, যত নাম্বার অন্ধকার চাও আমি তত নাম্বারই বসাবো, আমার অঙ্ক হয়ে যাবে, শেষ, সোজা হিসাব। আচ্ছা, এবং দেখো একটু পড়াইছিলাম যে অথবা এবং কথা মানে কি। অথবা মানে হচ্ছে ব্যবধান, এবং কথার মানে হচ্ছে তোমার প্রস্থ। এবং সূত্র আকারে ওখানে লিখছিলাম, এইখানেও একবার লিখে দেই যে আমি ব্যবধানকে এক্স দিয়ে লিখতে পছন্দ করি, সূত্র আকারে ল্যামডা ডি বাই এ আকারে লিখি। আর ডোরার প্রস্থর প্রসঙ্গ যখন উঠে তখন তাকে আমি বেটা দিয়ে লিখতে পছন্দ করি, যাকে আমরা ব্যবধানের অর্ধেক বলতে পারি, সমান সমান ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইস এ। ঘাপলা কোথায়? মাঝে মধ্যে পরীক্ষায় বলে যে ভাই আমার একটা না, কেন্দ্রীয় চরম মানে একদম সেন্টার থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে যে কোনো সামথিং তম উজ্জ্বল ডোরার যে দূরত্ব সেটা বের করে দাও। তো একটা ডোরার দূরত্ব মানে কি? একটা ডোরার দূরত্ব মানে তোমার হচ্ছে ব্যবধান ল্যামডা ডি বাই এ। তাহলে তুমি যত নাম্বার চাও তত নাম্বার গুণ দিয়ে দিবা। কথা কি বুঝতে পারছো? যে দেখো এখানে দেখো, কেন্দ্রীয় চরম থেকে যে আমি চিন্তা করি, এই কেন্দ্রীয় চরম থেকে প্রথম চরম পর্যন্ত এটা কি আমার সিম্পলি একটা ব্যবধান না? মানে সেন্টারের সাদা থেকে প্রথম সাদা, তাহলে প্রথম সাদা মানে একটা পরিমাণে তুমি কি পাইলা? একটা পরিমাণে তুমি ডোরার ব্যবধান পায়া গেলা। এখন তুমি যদি সাপোজ এই 2 নাম্বার পর্যন্ত যাইতে চাও, তাহলে তুমি যে ঘটনা ঘটাইছো আরো একবার ঘটাবা না, মানে আবারও 2টা ঘর ক্রস করবা না। সো বেসিক্যালি তুমি যতবার উপরে উঠবা সেখান থেকে কি তোমার তত তমর হিসাবটা চলে আসবে না? এই জন্য তোমার এখানে এন দ্বারা গুণ করছে। মুখস্থ করা কিছু নাই, বুঝে বুঝে পড়ো, দেখবা ইজি আছে। এবং মনে রাখবা এ সাইন থিটা অ্যাকচুয়ালি এইটাই পথ পার্থক্যকে বুঝায়। ঠিক আছে, চলো তোমার সামনে আগাই। একটা ছোট্ট অঙ্ক করে ফেলি, ঢাকা ইউনিভার্সিটি 21-22-এর। ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তীকে দ্বিগুণ করা হলো, অর্থাৎ আগে ছিল এ, এখন করা হইল টোয়াইস এ। পর্দার প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে, এই কথা সিম্পলি মানে হচ্ছে ডোরার ব্যবধান, ডোরার প্রস্থ এগুলাকে বদলানো যাবে না, যেমনটা আছে তেমনটাই তোমাকে রাখতে হবে। তো ধরলাম আমাদের ডোরার ব্যবধান হচ্ছে এক্স সমান সমান ল্যামডা ডি বাই এ। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ডোরার সংখ্যা কত হবে? উল্টা 1/x, এ ডিভাইডেড বাই ল্যামডা ডি। এটা কিন্তু একটা সুন্দর এমসিকিউ, যে প্রতি একক দৈর্ঘ্যে ডোরার সংখ্যা নির্ণয় করো, এক্স কে উল্টায় দাও, এটি তোমার সংখ্যা। ওকে, তো কি করতেছে? বলতেছে চির থেকে পর্দার দূরত্বকে কি করলে তুমি এই 1/x এর মানটাকে সেম রাখতে পারবা। তাহলে মেইন কথা হচ্ছে আমার আগে ছিল এ, কিন্তু এখন কি হয়ে গেছে? এখন হয়ে গেছে টোয়াইস এ। বাট আমি তারপরও চাই 1/x যেন সেম থাকে। সো লিটারালি তুমি চিন্তা করো 1/x মানে কি? 1/x মানে উপরে হবে নতুন এ ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু নতুন ডি। দেখো তো এবার বুঝছো কিনা কি করলাম? আমার নতুন এ মানে টোয়াইস এ, ল্যামডা তো আর বদলায় নাই, কিন্তু এখন আগে ছিল ডি, এখন এমন একটা ডি বসাও যেন এই দুইটা মার্জ হয়ে যায়। উপরে 2 গুণ করছো, তাই ব্যালেন্স করতে কি নিচে একটা 2 দিবা না? অর্থাৎ আগে ছিল তুমি ডি, এখন তুমি হয়ে যাবা 2D। 2 কাটাকাটি হয়ে গেলে লাও যা কদুও তা। তার মানে পর্দার দূরত্বকে দ্বিগুণ করে দাও, তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। ওকে ফাইন, বাচ্চারা বুঝতে পারছে। সামনে আগাই। জিএসটি 21-22। ইয়াং এর দ্বিচির পরীক্ষায় এনতম অন্ধকার ডোরা সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য কত? মনে করো তো ভাই, একটু এটা পড়লাম, দশা পার্থক্য চাইলে আমরা এ সাইন থিটা লিখতে পারি, কিন্তু কিসের জন্য? অন্ধকার ডোরা। সো অন্ধকার ডোরাকে আমরা টোয়াইস এন -1 ল্যামডা বাই 2 লিখতে পারি, আবার টোয়াইস এন +1 দিয়েও কিন্তু লিখতে পারি। সো আমরা চাইলে কি পথ পার্থক্যকে দশা পার্থক্যে রূপান্তর দিতে পারি। এটা হচ্ছে পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্য কিভাবে পাবো? টোয়াইস পাই বাই ল্যামডা, তার সাথে পথ পার্থক্য গুণ করলেই হবে দশা পার্থক্য। সো এই যে পথ পার্থক্য, এই যে পথ পার্থক্য, তাহলে আমরা উপরের শর্তকে বসায় দিই।
টোয়াইস n মাইনাস 1 ল্যামডা বাই 2। ল্যামডা ল্যামডা মোড়ে ভূত হয়ে গেল, 2 2 মোড়ে ভূত হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি শুধুমাত্র টোয়াইস n মাইনাস 1 ইনটু তোমার হচ্ছে পাই। এটা মজার বিষয় কি, এখানে আমি -1 দিয়ে করি আর +1 দিয়ে করি, কোনো কি মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নাই। তাহলে আমার যদি টোয়াইস n +1 দিয়েও করি তাহলে দেখো একই লাউ কদু, 2 2 শেষ, ল্যামডা ল্যামডা শেষ, তাই টোয়াইস n +1 ইনটু পাই। এখন এটা কেন করলাম, কারণ আমি দেখলাম আমার প্রশ্নে টোয়াইস n মাইনাস দিয়ে কোনো ক্লু দেওয়া নেই, প্লাস দিয়ে দেওয়া আছে। সো সমস্যা নাই, তো একই তো কথা, টোয়াইস n +1 দিয়েও হবে, মাইনাস দিয়েও হবে, একটা নিলেই হইলো, কোনো প্যারা নাই। উত্তরের উত্তর তোমার বি। হোপফুলি আমরা জিনিসটা ধরতে পারছি। সামনে এগানো যাক। ইয়াং এর দ্বিচির পরীক্ষায় ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়। ফাইন, যদি পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব হয় এত, তার মানে কি এটা ব্যবধান। ব্যবধানের সূত্র কি? ব্যবধানের সূত্র হলো ল্যামডা ডি বাই এ। ব্যবধানকে তারা ডেল্টা ওয়াই দ্বারা প্রকাশ করতেছে, তার ডেল্টা ওয়াই সমান সমান ল্যামডা ডি বাই এ। আগে লিখলাম সূত্র আকারে। এবার কি চাইছে, তারা বলতেছে ডেল্টা ল্যামডার সাথে এখানে ডেল্টা ওয়াই এর সাথে ল্যামডা সম্পর্ক কি? পরস্পর সমানুপাতিক। এখানে উত্তরটা হবে অ্যান্সার সি, যে তোমার ওয়াই এর পার্থক্য ল্যামডার সমানুপাতিক। সূত্র দেখেই বুঝতে পারতেছি। তার মানে দেখো ভাই, আমরা কিন্তু আসলে অঙ্কের মান বের করতেছি না, সূত্র বুঝতেছি, শর্ত দাগাচ্ছি, শেষ। কোনো মান বের করতে হবে না, প্যারা খাওয়ার কিছু নাই। সামনে আগানো যাক। বাতাসে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়। তাহলে একটু লিখে লিখে বলি, ল্যামডা সমান সমান দেওয়া আছে 6000 10⁻⁻10 এত মিটার, অর্থাৎ 6 × 10⁻⁻7 মিটার। এবার বলতেছে যে তখন তারা ডোরার ব্যবধান পাইলো 2.66। সো ডোরার ব্যবধান মানে এক্স ইকুয়াল টু 2.66 মিলিমিটার। এটা কিছু করার দরকার নাই, কেন? কারণ অপশন দেখলাম সব মিলিমিটারই আছে, তা থাক, পরে মিটার করব। যদি সমস্ত যন্ত্রটিকে ধইরা 1.33 প্রতি স্বর্ণাঙ্কের কোন তলের মধ্যে চুবাই দেই, তাহলে ডোরার ব্যবধানের কি হবে? সূত্র আকারে পাবো, আমরা জানি x ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ। তুমি যদি এটাকে পানির মধ্যে চুবাই দাও বা যে কোনো তলের মধ্যে চুবাই দাও, একবার ভাবো তো, পর্দা কত দূরত্বে ছিল আমার যায় আসে না, চির কত দূরত্বে ছিল যায় আসে না, কিন্তু মাধ্যমকে বদলায়া দিলে ল্যামডা বদলায়া যায়, ল্যামডা সেম থাকে না, ল্যামডা চেঞ্জ হয়ে গেছে। যখনই ল্যামডা চেঞ্জ হয়েছে তখনই আমার ডোরা ব্যবধানও চেঞ্জ হয়ে গেছে। থিম বুঝতে পারছো? মাধ্যম চেঞ্জ করলে তরঙ্গ দৈর্ঘ্য বদলায়, ফিজিক্যাল সেটআপটা চেঞ্জ হয় না, পর্দার দূরত্ব, চিরের ডিস্টেন্স ওটা সেম থাকে। তো যদি আমরা এখন অনুপাত করে দিই, এখান থেকে কি লিখতে পারি, এক্স প্রাইম বাই এক্স সমান সমান সব মনে ভূত হয়ে গেল ল্যামডা প্রাইম বাই ল্যামডা। এবার একটু ছোট কালে পড়া মনে করো তো ভাই, ল্যামডা প্রাইম বাই ল্যামডাকে কিভাবে লেখা যায়, মানে প্রতি স্বর্ণাঙ্কের সূত্র কি ছিল? আসলে এরকম, এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাব, তাহলে এ মাধ্যমে আলোর বেগ, বি মাধ্যমে আলোর বেগ, সি সমান সমান এফ ল্যামডা। এ মাধ্যমে ল্যামডা, বি মাধ্যমে ল্যামডা, এফ গেল কই? কম্পাঙ্ক কখনোই বদলায় না, সো কম্পাঙ্ক কাটাকাটি হয়ে গেল। তো দেখতো ভাই, ল্যামডা প্রাইম কিন্তু উপরে, মানে নতুন মাধ্যমে ল্যামডা উপরে, সো এই সূত্র উল্টায় গেছে, এমনি ল্যামডা বি উপরে, ল্যামডা এ নিচে, তার মানে আমাকে প্রশ্নে যে মিউ দেওয়া আছে এই মিউটা উল্টায় গেছে। তাহলে নতুন আমাদের ডোরার ব্যবধান হবে, আগে যা ছিল তাকে মিউ দিয়ে ভাগ দিব। আগে তুমি কত ছিলা? তুমি আগে ছিলা 2.66 মিলিমিটার, আর যেখানে চুবাই দিছ ওইটার প্রতি স্বর্ণাঙ্ক কত? 1.33। এখন সবাই বুঝার কথা যে কাটাকাটি করলে 1.33 কে ডাবল যখন করবা তখনই তুমি পেয়ে যাবা 2.66। তার মানে নতুন আমাদের ডোরার ব্যবধান মানটা আসবে 2। কোন এককে? আগে যা ছিল সে এককে, 2 মিলিমিটার এককে। বুঝছো? ইজি কিন্তু, দেখো। সো ক্যালকুলেটর অ্যাকচুয়ালি আমার এটা বসানোর দরকারই নাই, অনুপাত দিব, অঙ্ক হয়ে যাবে, সুন্দর জিনিস। দুইটি উৎস থেকে সমদশার বা কোন নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা আলোক তরঙ্গ নিশ্চিত, তাদের কি বলে? মানে ওই তরঙ্গ গুলাকে কি বলে? তাদেরকে গৌণ তরঙ্গ বলে। ঠিক আছে, সামনে আগাই আমরা। আর ওই যে উৎসটা, ওই হচ্ছে সুসংগত উৎস।
কোন স্থানে দুই বা ততোধিক আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে আলোর তীব্রতার পরিবর্তন যে ঘটে তাকে আমরা ব্যতিচার বলি। অর্থাৎ দুইজন মিলে আইদার অনেক বেশি কিছু হবে গঠনমূলক, অথবা মইরা ভূত হয়ে যাবে ধ্বংসাত্মক। পড়ছি কিন্তু আমরা, সেটা হচ্ছে ব্যতিচার। সামনে এগানো যাক। এক্স মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুইটা চির থেকে, এই যে ঘাপলা পাকাইছে, আইকাকে বলি, এই হচ্ছে আমার দুইটা চির, এটার ব্যবধান কত? এ সমান সমান এক্স মিলিমিটার, মানে 10⁻³ এত মিটার। এই চির থেকে ওয়াই মিটার দূরত্বে, মানে পর্দার যে দূরত্ব সমান সমান ওয়াই মিটার এককই আছে, তাই লিখলাম না। দূরত্বে অবশ্য পর্দার উপরে ব্যতিচার সৃষ্টি করছে, ভালো কথা। তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় 5000 অ্যামস্ট্রং, তাহলে এই বান্দারে মানুষ করতে হবে কেমনে? 5000 ইন্টু 10⁻⁻10 এত মিটার। কি বের করবো? পরপর দুইটি উজ্জ্বল পট্টির দূরত্ব। তো পরপর দুইটি উজ্জ্বল পট্টির দূরত্ব মানে আসলে ব্যবধান, কারণ কি সাদার পরে সাদা, কালার পরে কালা, মানে তোমার হচ্ছে ব্যবধান। তো সূত্র কি? ল্যামডা ডি বাই তোমার হচ্ছে এ, দেও বসায় ল্যামডার মান, তাহলে 5000 10⁻⁻10। পর্দার দূরত্ব তোমাকে বলা ছিল ওয়াই মিটার, আর চির দ্বয়ের দূরত্ব বলা ছিল এক্স, কিন্তু মিলিমিটার, তাই 10⁻³ মিটার। এবার মিলাই দেখো, পুরা চেহারা কিন্তু আমার এখানে অ্যান্সার ডি এর সাথে মিলে যায়। 5 আছে, ওয়াই আছে, পাওয়ার -7। যারা ভাবছো ভাই 5 আছে, তো এটা কি করলেন? এটাকে ভাই করছিলাম না, এই 3 0 আর 10 মিলেমিশে পাওয়ার -7, ওয়াই আছে উপরে, আর নিচে এক্স এর সাথে 10⁻³ আছে। এইটাও কাটাকাটি করা যাইতো, বাট স্যার তো কাটে নাই, তো আমি কেন কাটবো? এই দিতে ছিল, মিলে গেছে, বসাই দিছি, খতম। মান বের করতে হবে না, জাস্ট মার্চ করে দাও, অঙ্ক হয়ে যাবে। সামনে আগাই। ইয়ং এর দ্বিচির পরীক্ষণের চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এই যে আবার ঘাপা পাকাইছে, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে ছোট হাতের এ সমান সমান ডি, এবং চিরদ্বয় থেকে পর্দা ডি দূরত্বই আছে, মানে আমার সূত্রে নর্মাল ডি যেমন তাই আছে। পর্দার উপরে প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা কত? প্রতি একক প্রস্থে মানে প্রতি একক দূরত্বে আর কি। তো আগে তুমি ডোরার ব্যবধানের সূত্রটা লেখো, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। ল্যামডা তো ল্যামডা, বড় ডি, বাট এ মানে হচ্ছে ছোট্ট ডি, সো এটা হচ্ছে ব্যবধানের সূত্র। একটু আগে বলছিলাম ব্যবধানকে উল্টায় দিলেই পাওয়া যায় প্রতি একক দৈর্ঘ্যে কতগুলো করে ডোরা আছে। তো দাও উল্টায়া, উপরে ছোট ডি, নিচে হাবি যাবি। এই দেখো এই বান্দা কই আছে, অ্যান্সার বি। সুন্দর। সময় রাখবা, প্রতি একক দৈর্ঘ্যে এরকম বললেই ব্যবধানকে উল্টাই দিবা, তাই তুমি উত্তর পাওয়া যাবা যে এখানে সংখ্যাটা কত। হোপফুলি আমরা থিমটা ধরতে পারছি, ইজি কিন্তু এত কঠিন না। সামনে আগানো যাক। ইয়ং এর ব্যতিচার প্রদর্শন পরীক্ষায় পর্দায় উৎপন্ন অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য সামথিং দিয়ে গায়েব হয়ে গেছে। আগে ইয়ং বসে, ব্যতিচার বসে, অন্ধকার বসে, এবং তারপরে কি বসে? পথ পার্থক্য। পথ পার্থক্য মানে কি ভাই? এ সাইন থিটা। তাহলে এখন সূত্র কি হতে পারে? টুয়াইস এন প্লাস বা -1, কোনো মাথা ব্যথা নাই, λ/2। এটা হইতে পারে, বাট একটা বড় বাট আছে। সেটা কোথায়? স্টার্ট করছো কই থেকে? স্টার্ট করছো 0 থেকে। বাট আমি যতদূর জানি, আমরা তো অন্ধকারের কোনো কেন্দ্রীয় হয় না, শুরুই তো হয় প্রথম অন্ধকার দিয়ে, কিন্তু আমার তো এখানে স্টার্ট করছে 0 দিয়ে। তার মানে আমার কি করতে হবে? আমি চাইলেও এখানে মাইনাসকে কাজে লাগাইতে পারবো না, এখানে কি করতে হবে? এখানে প্লাস দিয়ে শুরু করতে হবে। কেন? তার কারণ এন এর ভ্যালু এখানে 0 দেওয়া আছে, এই জন্য উত্তরটা হবে আমাদের টুয়াইস এন প্লাস 1 λ/2। আর যেখানে এন এর মানটা 1 থেকে শুরু হইতো, তাইলে উত্তরটা হয়তো টুয়াইস এন -1 λ/2। বাট আমার এটা অপশনে এমনিও নাই, সো আমার লেখার তো কোনো কারণও নাই। আশা করি আমরা বুঝতে পারছি এখানে কি ঘটাইছি। সামনে যাই আমরা। ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বা গঠনমূলক ঝালের শর্ত কি? ঠাড়া মুখস্থ, পথ পার্থক্য হবে এন ল্যামডা, শেষ, কোনো কথা নাই। আর এখানে এন এর মান কোত্থেকে শুরু হবে? ঘাপলা পাকায়ও না, কেন্দ্রীয় উজ্জ্বল আছে, তাহলে এন এর মান এখানে অলওয়েজ 0 থেকেই শুরু হবে, ঘাপলা পাকাবা না, এগুলো ঠাড়া মুখস্থ, এইটাই হবে। ওকে, সামনে আগে আমরা। ইয়ং এর দ্বিচির পরীক্ষার সময় একটা লাল লেজার ইউজ করবা, তো আর একটা সবুজ লেজার ইউজ করবা, ঠিক আছে? এবং একই দূরত্বে রাখা পর্দায়
ডোরার মধ্যে পার্থক্য কার জন্য বেশি হবে? সো এখানে ডোরার যে সাইজ, ব্যবধান বা প্রস্থ একই কথা, তুমি যাই বাই তাই হবে, এই পার্থক্য কার বেশি। তাহলে দেখো সূত্র আকারে, ডোরার ব্যবধান এক্স সমান সমান ল্যামডা ডি বাই এ। তো দেখতেই পারতেছি এক্স এর সাথে ল্যামডা সম্পর্ক সমানুপাতিক, যার ল্যামডা বড় তার এক্স বড়। ইভেন তুমি যদি ডোরার ব্যবধান না বলো, ডোরার প্রস্থ বলো, ও ভাই একই কথা, কারণ তোমার ব্যবধান থেকে তো প্রস্থ আসতেছে। সো ল্যামডা তুমি সমানুপাতিকই হইতেছ, তাই উত্তর কি হবে? যার ল্যামডা বেশি। বেনি আসহ কলা, লাল অনেক লম্বা ল্যামডার দিক থেকে, ঠিক আছে। সো উত্তর হবে লাল। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সামনে পারি আমরা ঢাকা ইউনিভার্সিটি 18-19। ইয়ং এর দিচির পরীক্ষায় দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে একটা বিন্দুতে কালো ডোরা উৎপন্ন হয়। এ কথা মানে কি, বেসিক্যালি অন্ধকার হয়ে গেছে। তাহলে ওইখানে দশা পার্থক্যের সম্পর্কটা কেমন হওয়ার কথা? আমরা টুয়াইস এন প্লাস ওয়ান দিয়েও লিখতে পারি, আমরা টুয়াইস এন মাইনাস ওয়ান দিয়েও লিখতে পারি। বাট পুরা জায়গায় কোনো তো এনই লেখে নাই, সব তোমাকে লেখা আছে এম দিয়ে। সমস্যা নাই, তুমি চাইলে এখন এন এর জায়গায় এম দিতে পারো। সো টুয়াইস এন প্লাস ওয়ান জায়গায় টুয়াইস এম প্লাস ওয়ান ল্যামডা বাই টু। এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের পথ পার্থক্য। পথ পার্থক্যকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? আমরা শিখছিলাম যে টুয়াইস পাই বাই ল্যামডা, এইটা দিয়ে গুণ করলে হয়ে যাবে দশা পার্থক্য। ল্যামডা ল্যামডা মরে গেল, টু টু মরে গেল। সো টু এম প্লাস ওয়ান, তার সাথে একটা পাই। এখন ভাই ছোট বাচ্চারাও বুঝার কথা, গুণ করলে সিম্পল ফ্ল্যাট টু এম পাই, আরো একটা পাই চলে আসবে, খতম। সূত্র মুখস্থ রাখবা, ধামধুম বসাবা, এনে এত গ্যাঞ্জাম করা কিছু নাই। খালি প্লাস আর মাইনাস বি কেয়ারফুল, তার কারণ এন এর মান লেখা দিলে একটু বিপদ আছে। লেখে নাই, তো সমস্যা নাই। সামনে এগানো যাক। ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কেমন হবে? সো আমরা তো সূত্রে ডিরেক্টলি পথ পার্থক্যই পড়ি, এ সাইন থিটা ধ্বংস করে দিবা। টুয়াইস এন প্লাস ওয়ান না টুয়াইস এন মাইনাস ওয়ান, কি সুন্দর। তো দেখো, তোমরা যারা এই এখনকার সময় পরীক্ষা দিবা, মাঝে মাঝে জেলাস ফিল হয়, কারণ তোমাদের পরীক্ষায় তো কোনো ক্যালকুলেটারই নাই, আরাম করে ধুমায় অ্যান্সার করতে পারবা। বা যারা যে আমাদের মতো বুড়া লোকজন, একটু আগেকার সিরিয়াস সময়কার, তাদের সময় ক্যালকুলেটার ছিল এবং উড়াধুরা অঙ্ক দিত। সো অঙ্ক না করে অ্যান্সার করা আসলে তখন আমাদের টেকনিক ছিল না, তখন অঙ্ক করাই লাগতো, চেক দেওয়াই লাগতো। বাট এটা সত্য কথা, যার যার বয়সে যার যার পরীক্ষা সেটাই টাফ, আসলে কম্পেয়ার করা কিছু নাই, ঠিক আছে। সো এখনো ভাববা না আমার ক্যালকুলেটর নাই বলতে আমি দুঃখে বললাম, বাইচে গেছো ভাই, ক্যালকুলেটর নাই, ওটা সেফ আছো, অনেক সেফ আছো। সামনে আগাই আমরা। একটা পাতলা ফিল্মের উপরে একবর্ণী আলো লম্বভাবে আপতিত হলো, এই ধরলাম ফিল্ম, আলো লম্বভাবে আপতিত হলো, এই আসলাম, এই আসলাম। যদি ফিল্মের ভিতরে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় ল্যামডা, তাহলে সর্বনিম্ন কত পুরুত্বের জন্য প্রতিফলিত আলো সবচেয়ে বেশি উজ্জ্বল হবে? যেহেতু আলো আবার নাকি প্রতিফলিত হবে, তার মানে কি? তার মানে হচ্ছে আলো এসে আবার রিভার্স হয়ে গেছে, তবে দশা পার্থক্য কত হয়ে যাবে? এখানে তোমার দশা পার্থক্য পুরা উল্টায় যাবে, মানে 180 ডিগ্রি। যখনই প্রতিফলন হয় তখনই পুরা উল্টায় যায়, তখন দশা পার্থক্য হয় পাই। এটা কেমনে হয় যে না বুঝো? ধরো দেয়ালের সাথে আমার একটা নর্মাল রশি বা তারকে যুক্ত করে রাখা আছে। এখন আমি যদি তারটাকে ঝাঁকি মারি, বুঝছো, ঝাঁকি মারি, তখন কি হবে? ধরে নাও যে এইভাবে করে আমার তরঙ্গটা গেল, যাওয়ার সময় এইভাবে গেল, যখনই যে দেয়ালে বাড়িটা খাবে ঠিক উল্টায় যাবে, মানে একদম নিচ দিয়ে উল্টায়, এইভাবে আমার তরঙ্গটা উল্টা পাশে ফেরত আসবে। তা দেখতো ভাই, এই হলুদ আর নিচের বেগুনি পুরা উল্টা না? যাবো প্লাস, ধাক্কা খাই চলে আসবো মাইনাস, তার মানে কোন কত বদলায় গেল? 180 হয়ে গেল। তার এখানে দশা পার্থক্য পেয়ে গেছি আমরা, এখানে ল্যামডা। ধরে নিচ্ছি যে এই যে তোমার কাচের থিকনেস বা পুরুত্ব, এটা হচ্ছে এক্স। সো লিটারালি তুমি আসবা আবার যাবা, তো এখানে তোমার টোটাল কত হইলো? টুয়াইস এক্স। তো তুমি এখানে টুয়াইস এক্স পরিমাণের পথ পার্থক্য ক্রস করে ফেলতেছ। আর তুমি আমার কাছে জিজ্ঞেস করে বসে আছো যে ভাই বলেন তো, যদি এখানে আমি সবচেয়ে বেশি আলো পাই তাহলে উজ্জ্বল কেমনে হব? মানে সবচেয়ে বেশি আলো পাওয়া মানে সবচেয়ে বেশি উজ্জ্বল হওয়া, এটা মিন করছে, কেমনে পারবো? সো ডিরেক্টলি টুয়াইস এক্স ইকুয়াল টু ল্যামডা বাই টু, এমনটা হতে হবে। তো আমি যদি ঘুরাই দেই, এক্স সমান সমান ল্যামডা বাই ফোর। সো পথ পার্থক্য থেকে আমরা দশা পার্থক্যকে মার্চ করলাম এবং পেয়ে গেলাম আমার এটা থিকনেস কে হইতে হবে ল্যামডা বাই ফোর এর সমান। শেষ, একদম সিম্পল জিনিস। বাট জানতে হবে প্রতিফলন হইলে দশা পার্থক্য 180, পুরো উল্টায় যায়। এটা আমরা হয়তো পড়ি নাই, কারণ আমাদের তো তরঙ্গ চ্যাপ্টারটা নাই। সো ঠিক আছে, শুনে রাখলাম যে এমনটাও হয়। সামনে আগাই।
ইয়ং এর দিচির পরীক্ষায় কোনটা সমর্থন করবে? আলোর তরঙ্গ তত্ত্ব, ওই যে হাইগেন্সের তত্ত্ব, আমাদের প্রথম দিন থেকেই প্রথম লেকচার থেকেই পড়তেছি যে আলোর তরঙ্গ তত্ত্বকেই তো আমরা এখানে কাজে লাগাবো। এখানে কণা তত্ত্ব কাজে লাগতেছে না। সামনে আগাই আমরা। আই এবং 4I তীব্রতা সম্পন্ন দুইটা তরঙ্গের উপরিপাতন হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আলোর তীব্রতা হবে কোনটা? এইটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা জানি তীব্রতার সাথে বিস্তারের ডাইরেক্ট সম্পর্ক আছে। এইটা হয়তোবা আমরা পড়ি নাই, কোথায়? এটা তরঙ্গ চ্যাপ্টারে ছিল। তো মেইন সূত্র কি, এটা না জানলেও চলবে, তাহলে লিখে দেই 2ρ পাই এফ। এইটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র, আমার এত বেশি মনে রাখার দরকার নাই। আমি ডাইরেক্ট আই সমানুপাতিক এ স্কয়ার এটা কাজে লাগাবো। তো দেখতো ভাই, প্রথমটা তো আই ছিল, তাহলে যদি আই থেকে আমরা এ কে চিন্তা করতে চাই, আই সমানুপাতিক A1 স্কয়ার থাকুক। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 4I সমানুপাতিক অন্য কোনো বিস্তারের স্কয়ার। তা যদি আমরা এখান থেকে বিস্তারকে কম্পেয়ার করতে চাই, একবার ভেবে দেখতো এখানে বিস্তারের মানটা কত বসাবো, মানে কাকে স্কয়ার আসলে 4 আসতেছে। সো এটা অ্যাকচুয়ালি 2K স্কয়ার করে আসতেছে, 2A স্কয়ার। মানে আমরা অ্যাকচুয়ালি বিস্তারটাকে এ অ্যাজিউম করতেছি যে প্রথম আলোর বিস্তার যা হবে পরের বিস্তারটা ডাবল হবে। সো এই জন্যই ওর আই ইন্টেন্সিটি শুধু আই, আর ওর ইন্টেন্সিটি 4 গুণ। এটা আমি বের করলাম মানে শর্ত আকারে, যে প্রথম তরঙ্গের জন্য দ্বিতীয় তরঙ্গের জন্য। এরা যখন উপরিপাতিত হবে তখন কি হবে? তখন প্রথম তরঙ্গের বিস্তার আর দ্বিতীয় তরঙ্গের বিস্তার যোগ হয়ে অনেক বেশি বিস্তার তরঙ্গ হবে। হয় এইটা হবে মানে গঠনমূলক, আর নাহলে ধ্বংস হয়ে যাবে। টোয়াইস এ থেকে এ কে বাদ দিব, এ হয়ে যাবে। মানে এখন আমরা লব্ধি করতেছি, লব্ধি বিস্তার। এ আর টোয়াইস এ মিলে হয় থ্রাইস এ হবে, নাহলে এরা বিয়োগ করে শুধু এ হয়ে যাবে। এখন কি দরকার? এখন দরকার আমার তীব্রতা। তাহলে নতুন তীব্রতা মানে সর্বোচ্চ তীব্রতা কোত্থেকে পাবো? সমানুপাতিক সর্বোচ্চ বিস্তারের স্কয়ার। আর সর্বনিম্ন তীব্রতা কেমনে পাবো? এটা পাবো সর্বনিম্ন বিস্তারের স্কয়ার। মানে এটা হয়ে যাচ্ছে 9A স্কয়ার, আর এটা শুধুমাত্রই এ স্কয়ার, তাই না? তাহলে ভাই দেখতো নতুন তীব্রতার মানটা কি আগের কম্পেয়ার 9 গুণ হয়ে গেছে না? কারণ এ স্কয়ার মানে তো তোর বেসিক্যালি আই, তাহলে এটা হচ্ছে নর্মাল তীব্রতার সাপেক্ষে 9 গুণ, আর তোর এটা হচ্ছে নর্মাল তীব্রতার সমান। সো একটা 9I তো আর তো হচ্ছে আই, উত্তরটা হবে 9I এবং আই। মানে মেইন কথা, তীব্রতা ডাইরেক্ট যোগ করা যায় না, তীব্রতাকে আগে বিস্তারে কনভার্ট করতে হয়, তারপর যোগ বিয়োগ করতে হয়। সো এটা হচ্ছে আমাদের ধ্বংসাত্মক না, এটা তো হচ্ছে গঠনমূলক, আর এইটা হচ্ছে আমাদের ধ্বংসাত্মক, ম্যাক্সিমাম মিনিমাম। হোপফুলি আমরা জিনিসটা ধরতে পারছি কোথায় কি আসছে। ফাইন, তাহলে সামনে আগাতে পারি। পরস্পর থেকে এস দূরত্বে অবস্থিত দুইটি সমান্তরাল চিরকে এ, আচ্ছা দেখ খেয়াল করে, এখানে পরস্পর থেকে এস দূরত্বে অবস্থিত দুইটি সমান্তরাল চিরকে একে কে বলি? তো এইখানে স্মল এ ইকুয়াল টু এস। একবর্ণী আলো দ্বারা আলোকিত করে চির থেকে ডি দূরত্ব দূরে, চির থেকে বড় ডি দূরত্ব অবস্থায় পর্দায় ব্যতিচাপ তৈরি করা হয়েছে। ধরে নিচ্ছি এখানে ডোরার প্রস্থ এক্স। বি কেয়ারফুল, আমি কিন্তু প্রস্থকে এক্স দিয়ে লিখতাম না, আমি প্রস্থকে লিখতাম বিটা দিয়ে, আর সূত্র ছিল ল্যামডা ডি বাই এ, এটা আমি লিখতাম এইভাবে। কিন্তু তারা বলতেছে এখন তুমি ডোরার প্রস্থকেই এক্স দিয়ে প্রকাশ করো, ল্যামডা ল্যামডা ডি তো এ, আর এখানে ছোট এটা কি হবে? ছোট এটা তোমার হচ্ছে এখানে এস লিখলাম। তো এখন বলতেছে যে এটা এই মোমেন্টে আছে, যদি আমরা এস এবং ডি উভয়কেই দ্বিগুণ করে দেই, অর্থাৎ আমরা দ্বিতীয়বার আরেকটা কাহিনী করব। সেটা কি করব? ল্যামডাকে হাত দিব না, কিন্তু ডিটাকেও দ্বিগুণ করব, এসটাকেও দ্বিগুণ করব। যদি করি তাহলে ডোরার প্রস্থের কি হবে? তুমি তাকায় দেখো, উপরের নিচে টু টু কাটাকাটি হয়ে পড়ে থাকলো ল্যামডা ডি বাই এস, মানে বেসিক্যালি আগেও যা ছিল এখনো তাই আছে। সো আলটিমেটলি উত্তরটা হচ্ছে ডোরা প্রস্থের মানের কিছুই যাবে আসবে না, তার কারণ লব এবং হরে সমপরিবর্তন হয়ে কাটাকাটি হয়ে গেছে। খুবই সিম্পল বাট খুব সুন্দর প্রশ্ন, বুঝতে পারছি। চলো সামনে যাই। এবার আমরা নতুন টাইপ বা টপিক অপবর্তনের কাছে যাব। এবং দেখো এখানে প্রশ্নের পুরো একদম খরা অবস্থা। আমি আগেই বলছিলাম যে এখানে তেমন কিন্তু প্রশ্ন অ্যাকচুয়ালি দেয় না, বাট তারপর আমরা দেখে রাখবো পরীক্ষায় কি আসে কে জানে। কিন্তু ম্যাথ কেন দিতে চায় না স্যাররা?
ক্যালকুলেটর লাগে, তো তুমি তো সাইন টেন কসকে মুখে করতে পারবা না ওই নির্দিষ্ট 5টা মান বাদে। সো এই জন্য আমরা এটাকে পড়ে রাখবো, বাট এত বেশি চিন্তা করার দরকার নেই যে ভাই আমি কি করব সাইন টেন কসকে, দিবে না, ভয় পাওয়ার দরকার নেই। আচ্ছা, শুরুতে আসি যে অপবর্তন কত প্রকার, বাট তার আগে বলি অপবর্তন জিনিসটা কি। ধরা যাক এটা আমাদের একটা দেয়াল, ঠিক আছে, ধরলাম এটা আমাদের একটা দেয়াল। যদি তুমি দেয়ালের পিছনে এখানে কোন একটা আলোক উৎসকে রেখে দাও, মানে ধরো বাল্ব আছে, হারিকেন আছে, কিছুটা আছে, রেখে দাও, তো কমন সেন্স কি বলে? আমরা জানি আলোক রশ্মি সবসময় সরল পথে গমন করে, তার মানে আলোক রশ্মি এইভাবে যাওয়ার কথা, আলোক রশ্মি এইভাবে যাওয়ার কথা। কিন্তু যেই আলোক রশ্মিগুলো দেয়ালের উপর এসে পড়বে তা তো আর পাস করতে পারবে না। তার মানে আমরা এটা এক্সপেক্ট করতেছি যে এই দিকে আলো আছে, এই দিকেও আলো আছে, উপরে আলো আছে, নিচেও আলো আছে, বাট মাঝের এই জায়গাতে কোনো আলো হওয়ার কথা না, এটা এক্সপেক্ট করতেছি। কিন্তু বাস্তবে যেটা হয়, এই দেয়ালে যখন আলোক রশ্মি হিট করে, এখানে যখন হিট করে, তখন আলোক রশ্মি প্র্যাকটিক্যালি এরকম বাঁকায়া যায়। অর্থাৎ এই জায়গাতেও আলো আছে, এখানেও আলো আছে, এখানেও আছে, এখানেও আছে, শুধু আলোটা কোন জায়গায় তা থাকলো না, তাহলে আলোটা ভিতরের এই ন্যারো জায়গাতে আলো আসলে থাকে না। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না, আলো তো আমার আরো অনেক জায়গাতেই থাকার কথা না। আমার এই কথা মানে হচ্ছে আলো এই ধার ঘেঁষে ভিতরে ঢুকে গেল। কার ভিতরে ঢুকে গেল? এটাকে বলা হয় জ্যামিতিক ছায়া অঞ্চল। কোনটা? এই যে এই জায়গা থেকে, মানে আলোক রশ্মি সোজা চলে গেছে, আলোক রশ্মি সোজা চলে গেছে, এই জায়গাটাকে বলি আমরা যে এই জায়গাটা সম্পূর্ণ, এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে আমাদের জ্যামিতিক ছায়া অঞ্চল। কিন্তু কি হইলো, এই জ্যামিতিক ছায়া অঞ্চলের ভিতরে কিন্তু আলোক রশ্মি বাঁকায় ঢুকে গেছে, শুধুমাত্র এই সবুজ কালারের জায়গাটা আলো পৌঁছাইতে পারে নাই, বাট ওভারঅল বাকি সব জায়গাতে কিন্তু আলো ঠিকই পৌঁছাইছে। তাহলে এই জায়গাটাতে আলো আসলো কিভাবে, এই যে ব্রাউন জোনটাতে আলো ঢুকলো কিভাবে, এই ব্যাখ্যাটাই অপবর্তনের। মানে আলোক রশ্মি বাঁকায়া যাইতে পারে, ধার ঘেঁষে ঢুকতে পারে, এই জিনিসটাকে আমরা অপবর্তন বলতেছি। এই যে জ্যামিতিক ছায়া অঞ্চলের ভিতরে আলো যখন বাঁকায় প্রবেশ করে, এই ব্যাপারটার নামই অপবর্তন। কটা বোঝা গেছে? একদম সিম্পলিফাইড ভাবে বললাম। কিন্তু অপবর্তনকে আমরা আমাদের বইতে দুই ভাগে ভাগ করে ফেলবো। একটা হবে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, ফ্রেনেল, অনেকে ফ্রেসনেল বলে, ফ্রেসনেল না, ফ্রেনেল। আর এটা হচ্ছে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। জিনিসটা কি ভাই, অনেকে কনফিউজ হয়ে যায়, তাই এখানে সুন্দর মতো চার্টের মধ্যে পার্থক্য করে রেখে দিছি টেবিলের মধ্যে। ফ্রেনেলটা হচ্ছে আমরা এটা ল্যাবে করতে পারি এবং আমাদের লেন্স ইউজ না করলেও হয়, বাট ফ্রনহফারটা যদি ল্যাবে করতে হয় তা তোমাকে অবশ্যই উত্তল লেন্স ইউজ করতেই হবে। কেন? তার কারণ ফ্রেনেলের জন্য তোমার উৎস আর তোমার যে পর্দা সসীম দূরত্বে, বাট ফ্রনহফারের জন্য উৎস আর পর্দা অনেক দূরে, কাইন্ড অফ অসীম দূরে। যেমন ধরো সূর্যের আলোকে আমরা ল্যাবে ফেলে এক্সপেরিমেন্ট করব, এই ফ্রেনেলটা চোখে দেখে ফলাফল পাওয়া খুব কঠিন হয়ে যায়, বাট ফ্রনহফারটা অনেক ইজিলি করা যায়। এবং একটা হিন্দি তুমি কোথায় দেখছো, দুপুরবেলা যদি কখনো এমনটা হয় যে কড়া রোদ পড়তেছে, তোমাদের দেয়ালের উপরে যে ভেন্টিলেটর, ওখান থেকে আলো গিয়ে অন্য কোনো দেয়ালের পড়তেছে, খেয়াল করে দেখবা ভেন্টিলেটর শেপটা যেমনই হোক না কেন, আলোগুলা গোল 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 গোলই হয়। কেন গোল গোল হয়? তার কারণ ওইটা অ্যাকচুয়ালি সূর্যের একটা ইমেজ। এটা অনেকে বিশ্বাস করে না, কেন ভাই আমি ছিদ্র যেমন করবো এরকমই দেখবো? না, তুমি দেখবা না, কারণ ওইটা ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আমার কথা বিশ্বাস না হইলে তুমি কোনদিন দুপুরবেলা নিজের বাসাতেই দেখো, টের পেয়ে যাবা তা আসলেই ঘটে। ঠিক আছে, তো ফ্রেনেল শ্রেণী যখন হয় তখন এইখানকার যে তরঙ্গগুলো, এই তরঙ্গ মুখগুলোকে আমরা গোলীয় বা সিলিন্ড্রিক্যাল ধরে নেই, মানে সিলিন্ড্রিক্যাল বাংলা কি, বেলুন আকৃতি ধরে নেই। আর যখন ফ্রনহফার হয় এত দূর থেকে আসে দেখে মনে হয় সমান্তরাল আলোক রশ্মি আসতেছে, মানে সমতল তরঙ্গমুখী আমরা চিন্তা করি। প্রত্যেকটা পরীক্ষার এমসিকিউতে কাজে আসে, ইভেন বোর্ডের পরীক্ষা তো কিন্তু আমরা এগুলা পড়ে আসছিলাম। এবার রিমাইন্ডার দিলাম, আমাকে খুঁজে পাও না যে কোনখানে কি আছে, এই নাও সুন্দরকে দিলাম এবং ড্রয়িংটাও করে দেওয়া আছে। চলো সামনে দিই তাহলে। এখানে দেখো তোমাদের একসাথে অপবর্তন রেটিং এবং একক চিরে অপবর্তন দুইটাকেই ক্লিয়ার করে দেওয়া আছে। আচ্ছা, এটা কি অ্যাকচুয়ালি এখানে অসংখ্য ঝালর, ছিদ্র 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 আছে। যখন একটা সবুজ কালারের এখানে তোমার লেজার এসে পড়লো, এই লেজারটার কারণে এরকম অনেকগুলো পিছনে পর্দায় প্যাটার্ন,
অনেক বেশি উজ্জ্বল, কম উজ্জ্বল, আরো কম উজ্জ্বল, একটা প্যাটার্ন তৈরি হইলো। এটা অ্যাকচুয়ালি তোমার একটা অ্যানিমেশন, বাট হয়তো এখানে প্লে হচ্ছে না, সমস্যা নাই, ওটা পাওয়ার পয়েন্টের কাছে হয় না, ডাজন্ট ম্যাটার। তোমরা এটা একটু গুগল থেকে সার্চ করে দেখতে পারো, কারণ ইমেজ তো আছে, তুমি বাকিটা গুগল সার্চ করলেই বুঝতে পারবা। সো মেইন কথা, এরকম একটা ঝালরের ভিতর দিয়ে যখন আলো যায়, তখন মাঝে অনেক বেশি উজ্জ্বল আলো পাওয়া যায়, এবং যত দূরে যাব এই আলোর তীব্রতা কমতে থাকে, কমে থাকে। তো এই ব্যাপারটাকে বলি আমরা অপবর্তন, গ্রেটিং। এখন তুমি যদি এখানে সবুজ আলো ইউজ না করে সাদা আলো ইউজ করো, হোয়াইট লাইট, সাদা আলো ইউজ করো, তখন কি হবে? সাদা আলোর তো অনেকগুলা ভাগ আছে না, ওই যে বেনিয়া সহ কলা। সো এই প্যাটার্নটাই দেখতে পারবা, বাট এই যে দেখো, বেনিয়া সহ কলা, বেনিয়া সহ কলা, এইভাবে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কন্টিনিউ করে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে অপবর্তন, গ্রেটিং। আর যখন একক চির দ্বারা অপবর্তন হয়, এখান থেকে কোনো আলোক রশ্মি আসলে এই ছিদ্র দিয়ে যখন বের হবে, এরকম অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল একটা প্যাটার্ন তৈরি করে। ক্যামেরাতে ওই প্রবলেমটাই হয়, যে ক্যামেরা তোমাদের একটা ছিদ্র থাকে, সো আলো যদি উল্টা পাল্টা ভাবে ঢুকে, তখন দেখা যায় ছবির মধ্যে কেমন জানি দাগ 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 পড়ে যায়। এটাই অপবর্তনের জন্য হয়, একক চিরের অপবর্তন। তো এটাকে যদি আমি একটু সুন্দরকে দেখাই, এই ছোট্ট একটা ছিদ্র দিয়ে তোমার গ্রিন কালারের এক বর্ণী আলো যাচ্ছে। তো এই এক বর্ণী আলো গিয়ে পর্দার উপরে প্যাটার্ন তৈরি করে, বেশি উজ্জ্বল, কম উজ্জ্বল, বেশি উজ্জ্বল, কম উজ্জ্বল। অপবর্তন আর ব্যতিচারের পার্থক্যটা এই জায়গাতেই, যে অপবর্তনের ক্ষেত্রে অন্ধকার হয় না, বেশি আলো, কম আলো, বেশি আলো, কম আলো। কিন্তু ব্যতিচারে পারফেক্টলি সাদা, পারফেক্টলি কালা, মানে একদম আলো আছে, একদম আলো নাই, এমনটা ঘটবে। বাট অপবর্তনে এরকমটা হবে না, বেশি আলো, কম আলো, বেশি আলো, কম আলো, এরকমটা হবে। তোমরা এটা দেখার কথা। ধরো মঞ্চে যখন কোনো সিঙ্গার পারফর্ম করে, গান গাচ্ছেন, উপর থেকে একটা লাইট জয় দেয় একেবারে মাথার উপরে, তার কিন্তু মুখটা চকচক করে, বাট যত দূরে সরে যায়, আস্তে আস্তে কিন্তু আলোর তীব্রতা কমতে থাকে। এই যে সেই জিনিস, মানে একক চিরের অপবর্তন। আর মাথায় যে লাইটটা দেয় না, ওটাকে বাঙালিরা কমনলি বলে ফ্রেসনেল লাইট। ওটা ফ্রেসনেল লাইট না রে বাবা, ওইটা ফ্রেনেল লাইট। কেন ফ্রেনেল? কারণ একটাকে পড়ছিলাম ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, এখান থেকে নামটা হয়ে গেছে ফ্রেসনেল লাইট। এটা ফ্রেসনেল না, ফ্রেনেল বলতে হবে। ঠিক আছে, এই দেখো এখন অ্যানিমেশন শুরু হয়েছে অনেক কষ্টে, যাক ভালো হয়েছে। এই দেখো, সেখানে তোমার আলো ফেলতেছে, এখানে ফেলার কারণে এই দেখো আলোগুলো বিভক্ত হয়ে যাচ্ছে। আর এখানে দেখো একটা সাদা আলো এসে পড়তেছে একটা ছিদ্র দিয়ে, একটা চির দিয়ে, এই যে একক চির পড়ার কারণে উজ্জ্বল, অনুজ্জ্বল, উজ্জ্বল, অনুজ্জ্বল একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। দেখছো? আসলে দেখতে পারছি, এবার আমাদের এটা অন হয়ে গেছে। আর এই অ্যানিমেশনটাই নিচে তোমার একটা সিম্পল স্ট্যাটিক ইমেজ আকারে দিয়ে দেওয়া আছে। সো হোপফুলি আমি মনে থাকবে কোনটা একক চির আর কোনটা অপবর্তন, গ্রেটিং। আশা করি বুঝা গেছে। সামনে যাই। অনেকেই কনফিউজ থাকো ভাই, কখন কোন সূত্র কাজে লাগাবো, পুরাটাই সামারি করে দিয়ে রাখা আছে একবারে। অপবর্তন গ্রেটিং বললে ভুলেও এ লিখবা না, লিখবা ডি। ডি কথার মানে কি? গ্রেটিং ধ্রুবক 1/n। বড় এন আবার কি জিনিস? বড় এন মানে হইলো একক দৈর্ঘ্যে যতগুলা তুমি টুকরা টুকরা করে ফেলছো, বা সিম্পলি দাগের সংখ্যা। তাই যদি কখনো বলে আমাকে অপবর্তন গ্রেটিং এ উজ্জ্বল করে দাও বা অন্ধকার করে দাও, অ্যাকচুয়ালি ভালো হয় উজ্জ্বল অন্ধকার না, এটাকে বলতে হয় চরম দাও অথবা আমাকে অবম দাও। মানে উজ্জ্বল অন্ধকার বললে সমস্যা নাই, বাট অ্যাকচুয়ালি অন্ধকার তো হয় না, বেশি আলো হয় বা কম আলো হয়। সেটা চরমের সূত্র, এটা হচ্ছে অবমের সূত্র। খেয়াল করে দেখো তো, এই সূত্রগুলো অনেকটা মিলে যাচ্ছে না ব্যতিচারের সাথে? সো মনে রাখবা, অপবর্তন গ্রেটিং আর ব্যতিচার এদের সূত্র দেখতে একই লাগে, শুধু এখানে ডি লিখবা, এ লিখবা না। ডি মানে কি? গ্রেটিং ধ্রুবক। আর গ্রেটিং ধ্রুবক কি জিনিস? একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, ওইটার উল্টা মানটা তোমার হচ্ছে গ্রেটিং ধ্রুবক। ঠিক আছে, কিন্তু অপবর্তন বা একক চিরের অপবর্তন এটা ব্যতিচারের পুরাই উল্টা, বা অপবর্তন গ্রেটিং এর পুরাই উল্টা। যেমন তুমি খেয়াল করে এই জায়গাতে যখন আমরা লিখতেছি উজ্জ্বল চাই, অ্যাকচুয়ালি উজ্জ্বল না, আমরা এটাকে উজ্জ্বল বলবো না, এটাকে বলবো আমরা হচ্ছে চরম। মানে এখানে উজ্জ্বলটা ঠিক সুন্দর মানায় না, ম্যাক্সিমা বা চরম বলবো। আর অন্ধকার বলবো না, আমরা বলবো এটাকে অবম অথবা মিনিমা। তো খেয়াল করে দেখতে ভাই, যখন আমরা ওখানে উজ্জ্বল করছিলাম ব্যতিচারে, তখন ছিল এন ল্যামডা, এখানে এন লাগাই দিছে। আর যখন আমরা অবম করছিলাম, তখন এখানে কি ছিল? টুয়াইস এন প্লাস ওয়ান। এক্স্যাক্টলি উল্টা মনে রাখবা। এখানে ডি দিয়ে লিখছে, ওটা কোনো ইস্যু না, তুমি ডি দিয়েও লিখতে পারো, তুমি এ দিয়েও লিখতে পারো, তোমার ইচ্ছা, তুমি যা ফ্লেক্সিবল, ওটা কোনো ফ্যাক্টর না। বাট এখানে ডি এর অন্য কোনো মিনিং নাই। এই জায়গাতে এই সূত্রগুলাতে ডি হচ্ছে আসলে এ, অথবা
একক চিরের দৈর্ঘ্য, ডি মানে হচ্ছে একক চিরের দৈর্ঘ্য। ওকে, এবং খেয়াল রাখবা অবধি যখন কাজ করবা এন এর মান 1 থেকেই শুরু হবে, 0 বইলা কিছু নাই, 1 থেকেই শুরু হবে। সামনে আগে গেলাম আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2021-22 প্রবলেম সলভ করি। কোন অপবর্তন গ্রেটিং, আগেই মার্ক করো এটা গ্রেটিং। তাহলে গ্রেটিং মানে কি? ব্যতিচারের মতো কথাবার্তা। প্রতি সেন্টিমিটারে কয়টা রেখা আছে? 5000টি রেখা পার সেন্টিমিটার। তাহলে ভাই যদি প্রতি মিটার করতে কি করব? 5000 ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার, তার মানে 5000 ডিভাইড বাই 1 সেন্টিমিটার মানে কত বাবা? 10⁻⁻² মিটার। কেমনে? ওই যে 100 দ্বারা ভাগ দিব, তাইলে পেয়ে যাব। তার আমরা এন পেয়ে গেছি। আচ্ছা, এখন ল্যামডার মান কত? 5896 অ্যামস্ট্রং। তো কি করতে হবে? এটাকে 5896 10⁻⁻10 মিটার করতে হবে। এখন বসে প্রথম চিরের জন্য, মানে অ্যাকচুয়ালি প্রথম ক্রমের জন্য, সো n = 1, অপবর্তন কোণ কত? একবারও বলে নাই যে ভাই তুমি কি অবম চাও না তুমি উজ্জ্বল চাও, কি চাও, কিছুই তো বলো নাই। কিছু না বললে মনে রাখবা আমরা সবসময় সূত্র লিখে ফেলি ডি সাইন থিটা সমান সমান এন ল্যামডা। কিছু না বললে এন ল্যামডা, মানে চরম বুঝি না অবম বুঝি না, এন ল্যামডা কিছু না বললে। তো তুমি চাচ্ছ প্রথম ক্রমের জন্য, তাহলে এন এর মান তোমার হচ্ছে এখানে 1, ল্যামডার মান কত? 5896 10⁻⁻10। এই ডি মানে কি? অ্যাকচুয়ালি 1/n। তাহলে যদি এখন বলি এটাকে আমি এইভাবে যে সাইন থিটা ডি মানে 1 বড় এন, এনটা এই পাশে কি গুণ হয়ে যাবে না? তো এন এর মানটা কত? এন এর মান তোমার হচ্ছে এখানে 5000 ডিভাইডেড বাই 10⁻⁻²। তাহলে এখন যদি এই মানটাকে সাইন ইনভার্স করি তাহলেই তো অ্যাঙ্গেলটা পেয়ে যাব, করার দরকার নাই। তাকায় দেখ এখানে স্যার আমাকে আগে থেকে দিয়ে রাখছে। তাহলে 5896 10⁻⁻10 5000/10⁻²। সো সাইন কে আর আমার কষ্ট করে ইনভার্স করে মানটা বের করতে হবে না, জাস্ট চুজ করব দিস ওয়ান। এটা হচ্ছে আমাদের জন্য অঙ্ক, বুঝছো? ইজি, কিন্তু কিছু না বললে এন ল্যামডা ধরে আগায় যাবা, শেষ, আর কোনো কথা নাই। একটি অতি সুসংগত আলোক রশ্মি একটি সূক্ষ্ম তারের উপরে আপতিত হলে, একটা সূক্ষ্ম তারের উপরে, তার মানে তুমি কি ধার ঘেঁষে যাচ্ছ, অপবর্তন, একক চিরের অপবর্তন। তারের পিছনে যে ছায়া তৈরি হয় সেটা একটা তারের না, অনেকগুলা সমান্তরাল তারের হওয়ারই কথা। এটা অপবর্তন। এবং কেমন অপবর্তন? একক চিরের জন্য অপবর্তন। ওই সূক্ষ্ম ধার ঘেঁষে চলে যায় বা ছিদ্র দিয়ে চলে যায়। দেখছো ঢাকা ইউনিভার্সিটি 18-19 অঙ্ক দেয় নাই, থিওরি দিছে, বুঝতে হবে, বুঝতেই পারবা, প্যারা খাওয়ার কিছু নাই। একটা সমতল অপবর্তন গ্রেটিং দিছে, প্রতি সেন্টিমিটারে রেখা আছে কয়টা? 3000টা। আমরা একটু আগে দেখছিলাম সেন্টিমিটার যখন নিচে হয় তখন 10⁻⁻² নিচে হয়, ধাক্কা মারলে উপরে কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে, মানে গুণ হয়ে যাবে। সো এটা হয়ে যাবে 10⁻²। উপরে যখন আসবে 10⁻², তাহলে কি হইলো? 3 × 10⁻, 3 আর 2 5, 5টা শূন্য, তাহলে পার মিটার হয়ে গেল। এই গ্রেটিংটাকে আমরা যদি এত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একবর্ণী আলোক রশ্মি দ্বারা ব্লা 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 ব্লা, তো ল্যামডা কত? 5.556 10⁻⁻7 মিটার। মানে বুঝছি তুমি আলোকিত করবা, অনেক কিছু করে ফেলবা। এখন কি লাগবে? তৃতীয় ক্রমের অপবর্তন কোণ। তাহলে n = 3 অপবর্তন লাগবে, যেহেতু এটা গ্রেটিং এর সূত্র তাহলে আমরা ডি দিয়ে লিখবো। আবারও সেই প্যারা খাইতেছি যে ডি এর জায়গায় না হয় আমি লিখলাম 1/n sin থিটা, কিন্তু কি চরম না অবম কিছুই তো কয় না। তাই তোমার ভাই যেটা মন চায় ধরো, কিছু না বললে আমরা এন ল্যামডাই ইউজ করি। তাহলে সাইন থিটা সমান সমান ছোট এন মানে হচ্ছে তৃতীয় ক্রম, মানে 3, ল্যামডা মানে তোমার হচ্ছে কেমন যেটা মান 5.556 10⁻⁻7, আর এখানে বড় এনটা ঘুরে আসলে গুণ হয়ে যাবে 3 × 10⁻5 হয়ে যাবে। তাহলে গুণ করলে এখন কত হয়? 3 3 9, 3 9 45, তাহলে 4.5 × 10⁻⁻2 এমন কিছু একটা আমাদের চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এখন দেখো যদি এটাকে আমরা সলভ করতে যাই
আমাদের কি এটা কোনো চেনা মানের মধ্যে আসলে পড়তেছে? তেমন কিন্তু পড়তেছে না। আচ্ছা একটা কথা, 3 3 9 5 45, এটা হচ্ছে 45, সরি 45 পয়েন্ট সামথিং, মানে আর একটু বেশি। আর এটা 0.45 এর একটু বেশি বোঝাচ্ছে। এখন সাইন থিটা কোনো মান তো আমরা আসলে 0.45 জানি না, গেস কর ট্রাই করো, এটা মোটামুটি 0.5 ধরে নেওয়া যাইতে পারে, হাফের কাছাকাছি যেতে পারে। তো sin 30 হইলে হাফের কাছাকাছি যাওয়া যাইতে পারে। সো এগুলা অঙ্ক দিলে হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি মানে কাছাকাছি পারবো, এক্স্যাক্টলি পারবো না, বাট ধরে নিচ্ছি হ্যাঁ এটি একমাত্র গ্রহণযোগ্য বাকিগুলোর কম্পেয়ারে। সামনে আগাই। যেসব অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে উৎস বা পর্দা সসীম দূরত্বে, ওই যে বলছিলাম না বাঙালিরা বলে ফ্রেসনেল, বলে সেই ফ্রেসনেল আসলে ফ্রেসনেল না, ফ্রেনেল। ঠিক আছে, সসীম মানেই ফ্রেনেল আর তোমার অসীম মানেই ফ্রনহফার। এবং এর সাথেই আমাদের আজকের যতগুলা ম্যাথ ছিল বা জ্ঞানমূলক পড়ছিল সবগুলো শেষ। তো আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এই পুরা 2টা লেকচারে তেমন কোনো ম্যাথমেটিক্যাল আমরা ঝামেলায় জড়াইতেই যাইনি, কারণ লাগে না, পরীক্ষায় আসে না, অ্যাকচুয়ালি স্যাররা বুঝেই দেন না, কারণ তোমরা তো পারবা না রে ভাই, স্যাররা এতটা খারাপ না। তো ওনারা কিন্তু ওই জায়গাতেই ফোকাস করেন যেটা আমাদের পড়া উচিত বা আমাদের অন্তত কমন সেন্সে মাথায় আসা উচিত। সো একটা রিকোয়েস্ট করবো, প্লিজ বাসায় তোমরা চ্যাপ্টারটা যে কোনো একটা বই থেকে একবার রিভাইজ দিবা। আমি অন্য কোনো চ্যাপ্টারের কথাগুলো বলি না, বাট এই চ্যাপ্টার যেটা বলবো যে একটা বারের জন্য হইলো যে কোনো রাইটারের বই থেকে পুরোটা একবার একটু রিভাইজ দিবা, মানে থিওরি গুলো একটু ভালো করে দেখে রাখবা, তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না। শায়দ আমাদের উদ্ভাসে কোশ্চেন ব্যাংক তোমাকে দিয়েই দিচ্ছে, সলভ করলেই হয়ে যাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের মতো এখানেই বিদায়, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে।